প্রোটিন। ওকে, নাইস। তো 14 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে মানে গত ক্লাসে সেট সম্পর্কে বলতে গিয়ে ফ্রোজেন সেট সম্পর্কে আসলে বলতে পারিনি। তো ফ্রোজেন সেট সম্পর্কে একটু বলবো প্রথমে। তারপর অনেক তো শিখলেন, অনেক কিছুই শিখলেন অনেক দিন ধরে। তো সেটার একটু প্র্যাকটিস করার জন্য কয়েকটা প্রোগ্রামিং প্রবলেম দিব। সেই প্রবলেমগুলো, অর্থাৎ আজকের ক্লাসটা খুব একটা লেংথি হবে না, একটু শর্ট টাইম হবে। তো যেটা করবেন সেটা হচ্ছে আপনারা প্রোগ্রামিং প্রবলেমগুলো সলভ করবেন। সলভ করে আমাদের যে গ্রুপ গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপ লার্ন পাইথন উইথ সফটওয়্যার, সেই গ্রুপে আপনারা প্রোগ্রামিং প্রবলেমগুলো সলভ করে সলিউশনগুলো দিয়ে দিবেন। তো সলিউশনগুলোর জন্য আমি আসলে আপনাদের টেকনিক্যালি কোড করে দিব না ঠিক, কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রবলেমগুলো দিয়ে। ঠিক আছে? ওকে। তো আমরা তাহলে ক্লাসটা শুরু করি আজকে। প্রথমে আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। তো ফ্রোজেন সেট নিয়ে আমরা একটু কথা বলছি। তো একটু খেয়াল করুন, ফ্রোজেন সেটের একবার ভ্যালু অ্যাসাইন করার পর নতুন কোনো এলিমেন্ট যোগ করা কিংবা রিমুভ করা যায় না। কিন্তু সেটের অন্যান্য যত অপারেশন আছে সবগুলো কিন্তু করা যায়। কথাটা বুঝছেন? ফ্রোজেন সেটটা এবং সেটের মধ্যে পার্থক্যটা শুধু একটাই, সিঙ্গেল একটা পার্থক্য, সেটা হচ্ছে মিউটেবল এবং ইমিউটেবল। আমাদের সেট হচ্ছে মিউটেবল, কিন্তু ফ্রোজেন সেট হচ্ছে ইমিউটেবল। অর্থাৎ ফ্রোজেন সেটের আপনি কোনো রকম পরিবর্তন করতে পারবেন না। এটাতে নতুন ভ্যালু অ্যাড করা কিংবা ভ্যালু রিমুভ করা কোনোটাই পসিবল না। ঠিক আছে? তো ফ্রোজেন সেট কিভাবে ডিক্লেয়ার করতে হয়, জাস্ট একদম শুধুমাত্র এইখানটায় ফ্রোজেন সেট লিখবেন। আর মানে হচ্ছে একটা আপনি টাইপ কনভার্সন যেভাবে করে আর কি, লাইক টাপল না, এটা টাইপ কনভার্সনের মতো, যে আপনি একটা টাপল বানাচ্ছেন, হ্যাঁ, লিস্ট থেকে টাপল বানাচ্ছেন, তখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই জায়গায় টাপল লিখবেন, তারপর ভেতরে লিস্টটা লিখবেন। তো এটা কিন্তু টাপলের টাইপ কনভার্ট হয়ে যাবে, এটা টাপল হয়ে যাবে। ঠিক আছে? তো ঠিক একই ভাবে ফ্রোজেন সেটটাও একই রকম ভাবে করতে হবে আপনাকে। যেটা করবেন সেটা হচ্ছে ভিতরে একটা লিস্ট থাকবে, বাইরে এই যে ফ্রোজেন সেটটা লিখে দিবেন। ঠিক আছে? টাপলের ক্ষেত্রে হচ্ছে আপনি জাস্ট এভাবে টাপলটা লিস্টকে টাপলে কনভার্ট করবেন। ঠিক আছে? ঠিক একইভাবে একটা লিস্ট, সেই লিস্টের মধ্যে যদি আপনি প্রথমে ফ্রোজেন সেট দিয়ে দেন, তাহলে এটা কিন্তু ফ্রোজেন সেট হয়ে যাবে। তারপর আমরা একটু এক্সপেরিমেন্টটা দেখি, করে দেখি।
এক্সিকিউএল ফ্রোজেন সেট। তো ফ্রোজেন সেটটা কি হবে, জাস্ট ভেতরে আমি একটা লিস্ট দিয়ে দিব যে এই লিস্টে আমার ফ্রোজেন সেট হবে। তো এই ক্ষেত্রে আমি দিলাম এ বি সি। তো তাহলে এক্সটা হচ্ছে এখন একটা ফ্রোজেন সেট। তো আমি প্রিন্ট করে দেখি, প্রিন্ট এক্স টাইপ অফ এক্স, অর্থাৎ এক্সটাকেও দেখতে যাচ্ছি এবং এক্স এর টাইপটাকেও দেখতে যাচ্ছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। পাইথন সেট টু। তো কি দেখাচ্ছে, ফ্রোজেন সেট এইখানটায় কিন্তু আমি যদিও থার্ড ব্র্যাকেট দিয়েছি, কিন্তু এখানটায় কি হয়ে গেছে, এটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে গিয়েছে, রিপ্রেজেন্ট করতেছে সেকেন্ড ব্র্যাকেট হিসেবে। অর্থাৎ আমাদের সেটের এলিমেন্টস কিন্তু ফার্স্ট ব্র্যাকেট হয় না, সেটের থার্ড ব্র্যাকেট হয় না, সেটের এলিমেন্টস গুলো প্রকাশ করার জন্য কিন্তু আমাদের সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেক্স ইউজ করা হয়। তারপর ক্লাস ফ্রোজেন সেট। তো টাইপটা কি দেখাচ্ছে, ক্লাস ফ্রোজেন সেট। ব্যাপারটা বুঝছেন সবাই, এটা কিন্তু সেট না, এটা ফ্রোজেন সেট। ওকে। তারপর আরেকটা ব্যাপার খেয়াল করুন, সেটা হচ্ছে সেটের যত ধরনের অপারেশন আছে ফ্রোজেন সেটের মধ্যে কিন্তু সবগুলোই করা যাবে। তো এটা নিয়ে আর নতুন করে বলার কিছুই নাই। এটা হচ্ছে আমাদের গত ক্লাসে যে সেট নিয়ে আমরা ডিসকাস করছিলাম, ঠিক ওই ডিসকাশনটা, যে একটা সেটের মধ্যে যা যা অপারেশন করা যায় সেগুলো নিয়ে কিন্তু আমরা গত ক্লাসে ডিসকাস করে ফেলছি। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ঠিক এখানটা অপারেশন গুলো কিন্তু বলে দেয়া আছে, ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স, তারপর সিমেট্রিক ডিফারেন্স। না, যেহেতু কোনো পরিবর্তন করা যাবে না, সো আপডেটও করা যাবে না। ঠিক আছে। তো আমরা আজকে কয়েকটা প্রোগ্রামিং প্রবলেম দেখি। এখানটায় কয়েকটা প্রোগ্রামিং প্রবলেম আছে, তো এগুলো আমি দিব না। এগুলো হচ্ছে আমার গত ব্যাচের, মানে হচ্ছে ব্যাচ, আপনারা চাইলে এগুলো করতে পারেন। এটা হচ্ছে আগের ব্যাচের কয়েকটা প্রবলেম দিয়েছিলাম। তো ঠিক এগুলো এখন দিব না। আমি আজকে নতুন কয়েকটা প্রোগ্রামিং প্রবলেম লিখলাম আপনাদের জন্য, ওইগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করি। এখানটায় 6টা প্রোগ্রামিং প্রবলেম আছে, 6টা প্রোগ্রামিং প্রবলেম আছে। তো সবাই আমাকে একটু বলুন তো, কে কয়টা করে অ্যান্সার করতে পারবেন? ছয়টায় কে পারবেন একটু দেখি আগে। প্রথমে 6টা কে কে পারবে একটু দেখি। আজকের ক্লাসটা একটু ছোট হবে, খুব একটা বড় হবে না, লেন্থটা একটু কম হবে আজকের ক্লাসটা। ওকে, বিপ্রনাথ শাহ, থ্যাংক ইউ, 6টায় পারবে। আই উইল ট্রাই। আসিফ, থ্যাংক ইউ আসিফ। আচ্ছা, তারপর প্রান্ত সাহা 6টা, 5 নাম্বারটা পারবো না। ওকে সোহেল, তারপর বাকিদের। ওকে নাইস। তো আই হোপ প্রবলেমগুলো খুবই ইজি। ঠিক আছে, যেহেতু আমাদের ক্লাসটা হচ্ছে বিগিনার লেভেলদের জন্য, তো প্রোগ্রামিং প্রবলেমগুলো ঠিক ওইভাবে সেট করা হয়েছে, যে মানে আমি ওইভাবে সেট করে নিলাম আর কি, যে যাতে সবাই পারে। ঠিক আছে। তো আচ্ছা, আমি তাহলে একটা একটা করে বলি। 5 নাম্বারটাতে সমস্যা না? ঠিক আছে। সমস্যা হওয়ার মানে সমস্যা হলে যেটা করতে হবে সেটা হচ্ছে, যারা এটা সলভ করছে তারা কিভাবে সলভ করছে তাদের কোড গুলো বোঝার চেষ্টা করতে হবে। যখন গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে, গ্রুপে যখন কেউ একটা পোস্ট দেয়, সেই পোস্টে কেউ একটা প্রবলেম সলভ করছে, সেই সলিউশনটা কিভাবে করছে তারা, সেটা বোঝার কিন্তু চেষ্টা করতে হবে। এটা কিন্তু খুব ভালো একটা ওয়ে, প্রোগ্রামিং শেখার জন্য এটা খুবই ভালো ওয়ে। যে যতই ধরেন কোর্স করেন, টিউটোরিয়াল দেখেন, এগুলো দিয়ে আসলে খুব একটা আপনি লজিক গুলো ধরতে পারেন, কিন্তু
প্রবলেম সলভের যে মানসিকতা বা প্রবলেম সলভের ক্ষমতা, সেটা কিন্তু প্রবলেম সলভ করা ছাড়া হয় না। অর্থাৎ আপনাকে যেটা করতে হবে, সবসময় প্রবলেম সলভ করে যেতে হবে এবং অন্যের কোড দেখতে হবে। অন্যের কোড দেখলে এক্সপিরিয়েন্স কিন্তু অনেক বাড়ে, যে আপনি এভাবে কখনো থিঙ্ক করেননি, কেউ একই প্রবলেম অন্যভাবে সলিউশন করে আসছে। আপনি পারলেও একটা প্রবলেমের সলিউশন আপনি করতে পারতেছেন, পারলেও কিন্তু অন্যজন কিভাবে করছে একই প্রবলেমের সলিউশন, সেটা কিন্তু দেখবেন। কারণ হচ্ছে এটাতে আপনারা নতুন নতুন আইডিয়া গুলো পাবেন। আচ্ছা, যথেষ্ট পরিমাণ নয়েজ হচ্ছে না? হিউজ নয়েজ ক্রিয়েট হচ্ছে এখানটায়। নিঃসন্দেহে আমি এখনই কোডগুলো মানে প্রবলেমগুলো একটু এক্সপ্লেন করে দিব। প্রবলেমগুলো এক্সপ্লেন করে দেওয়ার পর সবাই যেটা করবে সেটা হচ্ছে সলিউশনটা যে যার মতো করে করবে। কপি করার চেষ্টা করাটা কিন্তু খুব একটা ভালো কাজ না। সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত পারা যায় যে নিজে থেকে কিছু একটা করা বা সলিউশন গুলা কোডটা নিজে থেকে করার, সেটাই কিন্তু সব থেকে ভালো ব্যাপার। যে নিজে থেকে করার পর আমি আরেকজনটা দেখলাম যে আরেকজন কিভাবে সলিউশন করলো, এটাই কিন্তু একটা ভালো ওয়ে। তার প্রথমটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের পাইথন প্রোগ্রাম লিখো। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য বেশ কয়েকটা ওয়ে আছে। একটু বলুন তো এটা কি হবে, কেউ একজন বলুন, দেখি আমি জানতে চাই। আচ্ছা, আহ, আচ্ছা, রেজাউল হক, রেজাউল হক, নাইম, তারপর হৃদয়, ট্রায়াঙ্গেলের উপর ডিপেন্ড করে ফর্মুলা। ওকে, নাইস। আই হোপ আর কেউ কারোর কাছ থেকে আমি জানতে চাইবো না এই মুহূর্তে। আই হোপ আর কেউ টাইপ করবে না এই মুহূর্তে। আমি একটু এক্সপ্লেন করি। তো আপনারা যেটা বলছেন, সবাই কিন্তু রাইট। সবাই রাইট হলেও এই প্রোগ্রামিং প্রবলেমটা সলিউশন করার জন্য এভাবে করলে কিন্তু হবে না। হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, আমি এটা জানি, ঠিক আছে, সবাই এটা জানে, কিন্তু সব ত্রিভুজের ক্ষেত্রে আপনার ভূমি গুণন উচ্চতা এটা রাইট। মানে এটা ঠিক আছে, কিন্তু আপনি সবসময় ভূমি থেকে উচ্চতাটা বের করতে গেলে একটু এক এক ত্রিভুজের জন্য এটা কিন্তু চ্যালেঞ্জেস এর ব্যাপার হয়ে যেতে পারে। এক এক ত্রিভুজের জন্য তখন এক এক রকম ফর্মুলা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো এটার জন্য আসলে একটা ফর্মুলা আছে, যে সবগুলো ত্রিভুজের জন্য কিন্তু একটা পার্টিকুলার ফর্মুলা আছে, যে সেই ফর্মুলাটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। যে এই ক্ষেত্রে আপনার ত্রিভুজটা কি ধরনের হবে, অ্যাজ দিয়ে রাইট, এই ক্ষেত্রে আপনার ত্রিভুজটা কি হবে সেটা কিন্তু ডিপেন্ড করে না। তো সেটা আপনি কিভাবে করবেন আমি একটু বলছি। ওকে, ফর্মুলাটা মনে পড়ছে না রোমান, নো প্রবলেম, আমি এখন হেল্প করছি। তো মনে করেন এ, হুম, বি এবং সি, ত্রিভুজের তিনটা বাহু ব্যবহারকারীর কাছ থেকে নিয়ে নেবেন। এটা নেয়ার পর এস, এস এর মানটা বের করবেন। এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি স্ল্যাশ টু, এটা হচ্ছে এস, ঠিক আছে। তারপর ক্ষেত্রফলটা হবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি। তো এটা হচ্ছে ক্ষেত্রফল। তো সবাই ব্যাপারটা কি বুঝছেন?
প্রথমে এস এর মানটা বের করে নেবেন এবিসি থেকে। এস এর মানটা বের করে তারপর নিচে যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। ওকে, আই হোপ এটা এখন ম্যাক্সিমামই পারবে। ঠিক আছে, যারা একদম নতুন করে প্রোগ্রামিং শিখছে তারাও পারবে আই হোপ। ওকে, আমাদের নেক্সট প্রবলেমটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের মান নির্ণয় করো, মান নির্ণয় করার পাইথন প্রোগ্রাম লিখো। ঠিক আছে, তো দ্বিঘাত সমীকরণ সম্পর্কে তো সবার আইডিয়া আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো এটার মানগুলো নির্ণয় করতে হবে। এটার মান নির্ণয়ের যে ফর্মুলাটা সেই ফর্মুলাটা কেউ বলতে পারবে? একটু দেখি তো। আচ্ছা ঠিক আছে, এটাও আমি বলে দিচ্ছি। ওকে, এটা আসলে টাইপ করাটা একটু ঝামেলার, সো আমি নিজেই লিখে দিচ্ছি। মাইনাস, সরি, বি এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো সবাই জানেন তো এই ফর্মুলাটা? ওকে, যারা জানে না এখন আমি তাদের জন্য একটু এক্সপ্লেন করছি ব্যাপারটা। এখানটায় রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac এটার উপর কিন্তু ডিপেন্ড করবে আপনার সলিউশনটা। বি স্কোয়ার মাইনাস 4ac। তো কখনো কি ক্যালকুলেটরে -1 এর মান বের করে দেখেছেন কেউ? হাসবে না, রাইট হৃদয়, বাট হচ্ছে এটা, এটা হাসবে না, কমপ্লেক্স নাম্বার, রাইট। তো ব্যাপারটা হচ্ছে কি, আমার বি স্কোয়ার মাইনাস 4ac এটা কিন্তু রুটের মধ্যে আছে, এটার উপর ডিপেন্ড করে আমার হোল এক্স এর মান কি কি হবে। ঠিক আছে, তো বি স্কোয়ার মাইনাস 4ac এটার মান যদি 0 এর থেকে বড় হয় অর্থাৎ পজিটিভ হয়, এটার মান 0 থেকে বড় হওয়া মানে কি পজিটিভ হওয়া। তো এটা যদি পজিটিভ হয় তাহলে কিন্তু আমরা দুটো আলাদা আলাদা মান পাবো, এবং যে মানগুলো হবে বাস্তব মান, জটিল সংখ্যা না, বাস্তব সংখ্যা হবে। ঠিক আছে, তো এরপর যদি এটা 0 এর থেকে ছোট হয়, অর্থাৎ 0 এর থেকে ছোট হওয়া মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি 0 এর থেকে ছোট হওয়া, তাহলে কিন্তু এরকম একটা মাইনাস আকার চলে আসবে। সেক্ষেত্রে আমরা দুটো অবাস্তব মান পাবো। ঠিক আছে, কি ধরনের অবাস্তব মান? এক্স প্লাস আই ওয়াই, এই টাইপের অবাস্তব মান। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার সিস্টেম, রাইট। অবাস্তব মান না, ঠিক কমপ্লেক্স নাম্বার সিস্টেম, যেখানটা এক্স হচ্ছে রিয়েল পার্ট এবং ওয়াই হচ্ছে ইমাজিনারি পার্ট। ঠিক আছে, ব্যাপারটা বুঝছেন তো সবাই? ওকে, তারপর যদি এটা শূন্য হয়, এটা শূন্য হলে তাহলে আমরা দেখতেই পাচ্ছি মান কিন্তু আমরা কয়টা পাবো সেই ক্ষেত্রে? দুটোই পাবো, কিন্তু দুটো মানই সমান, যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ অলওয়েজ কিন্তু দুটো মান থাকবে, দুটাই কিন্তু সমান। ঠিক না? এটা যদি শূন্য হয়ে যায় আপনি দেখুন, এটা শূন্য হয়ে যাওয়া মানে কি এটা নাই। ঠিক আছে, তাহলে আমার মানটা কত? বি ডিভাইডেড বাই 2a, মাইনাস বি ডিভাইড বাই 2a। তো ঠিক মাইনাস বি ডিভাইড বাই 2a মানে কিন্তু একটা মান না, দুটো মান, দুটো মান সমান বলে আমরা কিন্তু একটাই লিখি। তো ব্যাপারটা বুঝছেন সবাই?
ওকে, আই হোপ এটারও আপনারা সলিউশন করতে পারবেন, এটা সলিউশন করে রাখবেন। তারপর কিলোমিটার থেকে মাইলে পরিবর্তন করার প্রোগ্রামটা লিখো। তো 1 কিলোমিটার সমান কত মাইল বলেন তো? রাইট, নাইস। আই হোপ ম্যাক্সিমামই জানে। তো আপনারা যেটা করবেন কিলোমিটার থেকে মাইলে পরিবর্তন করার, 1 কিলোমিটার সমান, আচ্ছা এটা একটু ভুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইল সমান 1.6, 1 কিলোমিটার, এটা ঠিক আছে, কিন্তু আমি জিজ্ঞেস করছি 1 কিলোমিটার সমান কত মাইল। অ্যান্সারটা ওই দিক থেকে কিন্তু উল্টা হয়ে যাচ্ছে। আমার কোশ্চেনটা ছিল একটু অন্যরকম, 1 কিলোমিটার সমান কত মাইল সেটা জিজ্ঞেস করেছিলাম, 1 মাইল সমান কত কিলোমিটার না। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আহ কিলোমিটার থেকে মাইলে পরিবর্তন করা, রাইট, 0.612 এরকম। তো আপনারা যেটা করবেন 621, হ্যাঁ 621। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কিলোমিটার থেকে মাইলে পরিবর্তন করার প্রোগ্রামটা লিখবেন। তারপর একটা সংখ্যা মৌলিক কিনা যাচাই করো, এই প্রোগ্রামটা লিখবেন। তো একটা সংখ্যা মৌলিক সংখ্যা, কখন আপনি একটা সংখ্যাকে মৌলিক সংখ্যা বলবেন বলেন তো আমাকে একটু? একটা সংখ্যা মৌলিক সংখ্যা হওয়ার শর্তটা কি? আচ্ছা, হৃদয় বলছে ওয়ান এবং ওই সংখ্যা ছাড়া ভাগ হবে না, অন্য কিছু দ্বারা ডিভাইড হবে না। ওকে, ওই সংখ্যা আর ওয়ান ছাড়া কোনো ফ্যাক্টর নাই। তো আচ্ছা ঠিক আছে, আর কেউ লেখা লাগবে না। ম্যাক্সিমামই হচ্ছে, ম্যাক্সিমাম যে অ্যান্সারটা পেলাম আমি সেটা হচ্ছে একটা অসম্পূর্ণ অ্যান্সার, এটা কিন্তু সম্পূর্ণ অ্যান্সার না। তো এখন বলুন, তাহলে ওয়ান কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? আপনারাই বলুন, ওয়ান কি প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বার? যৌগিক, ওয়ান ইজ নট প্রাইম। ওকে, তাহলে সবাই বলছে ওয়ানটা কম্পোজিট নাম্বার। ফার্স্ট প্রাইম নাম্বার ইজ টু, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি ওয়ানের কথা জিজ্ঞেস করছি, তাহলে তার মানে কি ওয়ানটা কমপ্লেক্স, সরি, কম্পোজিট নাম্বার? ওয়ান ইজ নট প্রাইম এর মানে কি ওয়ানটা কম্পোজিট নাম্বার ধ্রুব? ওকে, রিয়েল নাম্বার কম্পোজিট নাম্বার ঠিক একটু আমি বলছি। তো এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছে কি, আমি ইন্টিজার ঠিক আছে, না আর একটু কেউ টাইপ করবে না প্লিজ। তো আমি একটু বলছি ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে যখন প্রাইম নাম্বারের যে সংজ্ঞাটা সেই সংজ্ঞাটা দেওয়া হয়, তখন যেটা বলা হয় এক ব্যতীত যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে, অর্থাৎ প্রাইম নাম্বার এবং কম্পোজিট নাম্বারের যে ডিসকাশন, সেই ডিসকাশন থেকে কিন্তু আহ, মানে মাইনাস নাম্বার গুলোকে এবং একে আগে থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। সো এরা কখনো আলোচনায় আসে না। এক এবং মাইনাস যেসব সংখ্যা, ওইগুলো কিন্তু আলোচনায় আসবে না। আমাদের আলোচনাটা শুরু হয় একের পর থেকে। তো ব্যাপারটা বুঝছেন সবাই, কেন উত্তরটা অসম্পূর্ণ ছিল এতক্ষণ ধরে? যখন সংজ্ঞাটা দিবেন, মৌলিক সংখ্যার সংজ্ঞা, তখন কিন্তু অবশ্যই বলবেন এক ব্যতীত যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই কথাটা কিন্তু উল্লেখ করবেন, ঠিক আছে। তো তাহলে প্রথমত আপনাকে বাদ দিতে হবে এক, ঠিক আছে। এরপর আই হোপ সবাই পারবেন, এখন ব্যাপারটা বুঝছেন, সংজ্ঞাটা বুঝছেন। আই হোপ প্রাইম নাম্বারের ব্যাপারটা সবাই পারবেন এখন। এম আই রাইট? ওকে,
তারপর 5 নাম্বারটা চেষ্টা করবেন, আমি বলবো যে চেষ্টা করবেন, ঠিক আছে? অনেকের 5 নাম্বারটাতে একটু প্রবলেম ছিল, তারপরও একটু একটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা হায়ার লিমিট নেবেন, একটা লোয়ার লিমিট নেবেন, ঠিক আছে? একটা রেঞ্জ নেবেন, সেই রেঞ্জের মধ্যে আপনি ব্যবহারকারীর কাছ থেকে হায়ার লিমিটটা নিয়ে এবং লোয়ার লিমিটটা নিয়ে ওই রেঞ্জের মধ্যে যে সংখ্যাগুলো পাবেন সেই সংখ্যাগুলোকে চেক করবেন। ব্যাপারটা বুঝছেন? 5 নাম্বারের কোশ্চেনটা বুঝছেন সবাই? রাইট, লুপ দিয়ে করতে হবে। ওকে, তো এরপর 6 নাম্বার যে প্রবলেমটা সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল নির্ণয় করা, ঠিক আছে? পাইথন দিয়ে কিভাবে ফ্যাক্টোরিয়াল নির্ণয় করবেন? তো এটা আসলে ধ্রুব, আপনি যেটা লিখছেন সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের আসলে চিহ্নটা, যে এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল বোঝানো বা প্রকাশ করার জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়। তো এক্স্যাক্টলি ফ্যাক্টোরিয়াল বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে সিম্বল না। ফ্যাক্টোরিয়াল বলতে আসলে কি বোঝায়, যেহেতু যারা ফ্যাক্টোরিয়াল করে আসেনি আমি তাদের উদ্দেশ্যে কিন্তু এই কথাটা একটু বলছি। শুধুমাত্র সিম্বলটা বোঝায় না, মাল্টিপ্লিকেশন, রাইট? কি ধরনের মাল্টিপ্লিকেশন? মাল্টিপ্লিকেশন তো ঠিকই আছে। তো রিকারশন, আচ্ছা, আহ, নোমান 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 কায়েস না, আপনি যেটা বলছেন রিকারশন, রিকারশনটা হচ্ছে একটা আসলে প্রোগ্রামিং এর একটা সিস্টেম, যে যখন একটা ফাংশনকে একটা ফাংশন নিজেকে নিজে কল করবে সেটাই আসলে রিকারশন। তো এই প্রবলেমটার সলিউশন আপনি রিকারশন দিয়েও করতে পারেন, আবার লুপ অ্যাপ্লাই করেও করতে পারেন। তো যেহেতু আমি কিন্তু এখনো পর্যন্ত রিকারশনটা শিখাইনি, ঠিক আছে? তো আপনি রিকারশন অ্যাপ্লাই করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। রাইট আশিক, এন ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে এন ফ্যাক্টরিয়াল, এটার মানে হচ্ছে, আচ্ছা, আজকে আমি আসলে ড্রয়িং প্যাডটা ইউজ করছি না, তার কারণে একটু প্রবলেম হয়ে যাচ্ছে ড্র করতে গিয়ে। এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু। আশিক, ডট দেওয়াতে একটু প্রবলেম আছে, এভাবে কিন্তু ডট দেওয়া যায় না, ডট দিতে হবে তিনটা, তিনটা তিনটা করে, ঠিক আছে? তো এরপর যেটা থাকবে সর্বশেষ হচ্ছে এভাবে অগ্রসর হবে, অগ্রসর হয়ে ওয়ান হবে। কি হবে? কারণ এন মাইনাস যেতে যেতে একটা সময় পর এটা কিন্তু ওয়ানই হবে, আপনি যদি এক এক করে বিয়োগ করেন। তো আসলে জিনিসটা কেমন, আমরা এন তো হচ্ছে আমাদের ইচ্ছা মতো সংখ্যা, কিন্তু একটু ইচ্ছা মতো সংখ্যা না দিয়ে একটা সংখ্যাই দেই, যেমন থ্রি ফ্যাক্টরিয়াল, থ্রি ফ্যাক্টরিয়াল। তো থ্রি ফ্যাক্টরিয়াল সমান কত হবে? থ্রি ইন্টু থ্রি মাইনাস ওয়ান মানে হচ্ছে টু, ইন্টু থ্রি মাইনাস টু মানে হচ্ছে ওয়ান, এটি। আবার শেষমেশ আসলে যেটা আসে সেটা হচ্ছে জিরো ফ্যাক্টরিয়াল, হ্যাঁ? তো জিরো ফ্যাক্টরিয়াল মানে কত? জিরো ফ্যাক্টরিয়াল মানে কিন্তু ওয়ান। তো এটা আর ওই কারণে লেখা হয় না আর কি। তো তাহলে কি আসছে এখানটায়? থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। তো কত আসছে রেজাল্টটা? সিক্স। এটাই হচ্ছে আসলে ফ্যাক্টরিয়াল। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল নির্ণয়ের একটা পাইথন প্রোগ্রাম লিখবেন। তো আই হোপ সবগুলো কোশ্চেনের অ্যান্সারই কিন্তু আমি পাবো। ওকে, তো এই কোশ্চেন গুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেন গুলো নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা সেটা একটু, আমার কোশ্চেন এই মুহূর্তে। আচ্ছা আশিক, মৌলিক কিনা এটা আরেকবার বলবো, বলতে বুঝি নাই ঠিক কোনটা, কত নম্বর কোশ্চেন? আচ্ছা, ও একটি সংখ্যা মৌলিক কিনা যাচাই করার পাইথন প্রোগ্রাম, এই ব্যাপারটা আশিক?
4 নাম্বারটা, ওকে, নো প্রবলেম। তো বলছি, ব্যাপারটা হচ্ছে কি, আপনি ব্যবহারকারীর কাছ থেকে একটা সংখ্যা নেবেন ইনপুট হিসেবে। সেই সংখ্যাটা মৌলিক কিনা চেক করবেন। তো এই সংখ্যাটা মৌলিক কিনা আপনি কিভাবে চেক করবেন? সংখ্যাটাকে আপনি 2 থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, মানে ওই সংখ্যা পর্যন্ত না, ঠিক ওই সংখ্যার আগ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো দিয়ে ভাগ করবেন। যদি কোনোটা দিয়ে ভাগ করা যায়, একটা লুপের থ্রুতে ভাগ করতে থাকবেন এবং একটা ইফ অ্যাপ্লাই করবেন। যদি কোনো কারণে ভাগ করা যায় সেই ক্ষেত্রে আপনি বলে দিবেন যে এটা হচ্ছে মৌলিক সংখ্যা না, এটা যৌগিক সংখ্যা। আর যদি ভাগ করা না যায় সেক্ষেত্রে আপনি বলবেন এটা মৌলিক সংখ্যা। ব্যাপারটা কি বুঝছেন আশিক? রাইট, ইফ এলস দিয়ে, হ্যাঁ, যে যার মতো করে করতে থাকেন, নো প্রবলেম। এখানটা আসলে বেশি সলিউশন দেওয়াটাও ঠিক না, তাহলে আপনাদের চিন্তা ভাবনা করার ক্ষমতাটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে, মানে নির্ভরশীল হয়ে যাবে অনেকটা। রাইট, 2 নাম্বারে এবিসি ইনপুট নিতে হবে। যেহেতু দ্বিঘাত সমীকরণ, সেইখানটায় এবিসিটা ইনপুট নিতে হবে। দ্বিঘাত সমীকরণটা হবে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল 0। তো দ্বিঘাত সমীকরণের স্ট্রাকচারটা কিন্তু এটা। তো এখান থেকে আপনি এবিসি এর ইনপুটটা নিতে হবে। ওকে, তো আজকের ক্লাসটা আসলে আর লেংদি করবো না, আজকের ক্লাসটা ছোটই, ঠিক আছে? তো কেমন লাগলো আজকের ক্লাস? ওকে, তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রোগ্রামিং প্রবলেমগুলো সলভ করবেন, সলভ করে আমাদের গ্রুপে দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।